কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত মেজর কোর্সের অন্তর্গত বেঙ্গলি সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত তোমাদের সামনে বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর দেখো কমেন্ট বক্সটা কিন্তু সবার জন্য খোলা, তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বেঙ্গলি সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো নিচে আসলেই আমাদের সম্পূর্ণ সিলেবাস আমাদের সামনে চলে আসবে। তো প্রথমেই যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো মেজর কোর্সের যে সম্পূর্ণ সিলেবাস, তার যে টাইটেল বা শিরোনাম সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন খণ্ডে বিভক্ত করে আমাদের যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ পাঠ্যসূচির মধ্যে তিনখানা কিন্তু খণ্ড রয়েছে, ক, খ, গ। এবার যদি আমরা কটা দেখি, কতে রয়েছে আমাদের যুগ বিভাগ ও সাহিত্যের ইতিহাস চর্চার ধারা। খতে হচ্ছে প্রাচীন ও মধ্য বাংলার ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়। গোয়াতে হচ্ছে সাধারণ পরিচয়, সাধারণ পরিচয় হিসেবে রয়েছে চর্যাপদ। আর এই চর্যাপদ থেকেই আমাদের আজকের যে সাজেশনমূলক ভিডিও তা কিন্তু আমরা আলোচনা করব। তো নিচে আসলেই আমাদের সাজেশনের সম্পূর্ণ তথ্য আমরা এখানে দেখতে পাবো। দেখো কি রয়েছে আমাদের সম্পূর্ণ যে সাজেশনের তথ্য এখানে রয়েছে। দেখো আমরা সিরিজ 2 স্টার্ট করেছি, যেটা এখনও কন্টিনিউ চলছে। আর এই সিরিজ 2তে আমরা স্পেশালি যে টপিক হিসেবে নির্বাচন করেছি সেটা হচ্ছে পাঠ্যসূচির অন্তর্গত গ অর্থাৎ চর্যাপদ। আর ইতিমধ্যেই এই সিরিজটার 3 নম্বর ক্লাস আমরা আলোচনা করে ফেলেছি। ক্লিয়ার? 3 নম্বর ক্লাস আমরা আলোচনা করে ফেলেছি, আর আজকের ক্লাস আমাদের 4র্থ ক্লাস। তাহলে দেখে নেওয়া যাক এই সিরিজের অর্থাৎ পাঠ্যসূচির অন্তর্গত গ চর্যাপদের যে আমরা সিরিজটা কন্টিনিউ করছি, এই সিরিজের এর আগের ক্লাসগুলিতে আমরা কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করে ফেলেছি। তো দেখো আমাদের ক্লাস 1, যেখানে আমরা ইম্পর্টেন্ট 3 নম্বরের, 6 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নাবলী সাজেশন সম্পর্কে আলোচনা করি। অর্থাৎ ক্লাস 1-এ আমরা এই চর্যাপদ থেকে যতগুলো 3 নম্বরের প্রশ্ন পড়তে হবে, 6 নম্বরের প্রশ্ন পড়তে হবে, 10 নম্বরের প্রশ্ন পড়তে হবে, তার সাজেশন সম্পর্কে আলোচনা করে ফেলেছি। এবং সেদিনে আমরা ডিসাইড করি যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সম্পর্কে, অর্থাৎ এই চর্যাপদ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ মূল কথা হচ্ছে চর্যাপদের যে কনসেপ্ট, সেই বিষয়ে আমরা একটা সিরিজ আলোচনা করছি। তো এই ক্লাস 1-এ আমরা যথারীতি প্রশ্নগুলো আলোচনা করি, আর পরবর্তী ভিডিও আমরা কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে আলোচনা করি। তো তার জন্যই আমাদের ক্লাস 2-এর ডিটেলস তোমরা এখানে দেখতে পাচ্ছ। ক্লাস 2-তে আমরা প্রথমেই চর্যাপদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করি, তারপর চর্যাপদ কী এই প্রশ্নটির উত্তর আলোচনা করি, চর্যাপদের রচনাকাল আলোচনা করি, চর্যাপদের আবিষ্কার সম্পর্কে আলোচনা করি। তো এই হচ্ছে আমাদের ক্লাস 2-এর ডিটেলস। এই হচ্ছে ক্লাস 2-এর থাম্বনেল তোমরা এখানে দেখতে পাচ্ছ। পাঠ্যসূচির অন্তর্গত গ চর্যাপদ মেজর কোর্সের জন্য। নিচে আসলে আমাদের ক্লাস 3-র সম্পূর্ণ ডিটেলস আমরা দেখতে পারবো। তো ক্লাস 3-তে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করেছি একটু দেখে নাও। চর্যাপদ নেপাল থেকে আবিষ্কার হলো কেন, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আর এই প্রশ্নটির উত্তর ব্যাখ্যা সহ আমরা আলোচনা করেছি। চর্যাগীতির প্রকাশকাল আলোচনা করি, চর্যাপদের ভাষা আলোচনা করি এবং চর্যাপদের ছন্দ। এই এতগুলো তথ্য নিয়ে আমাদের এই ক্লাস 3টা কিন্তু আমরা ডিজাইন করি বা বিস্তারিতভাবে আলোচনা করি। আর এই হচ্ছে ওই ভিডিওটির থাম্বনেল, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের আজকের ক্লাস 4র্থ ক্লাস। তো 4র্থ ক্লাসের সম্পূর্ণ ডিটেলস দেখো টুডে, অর্থাৎ আজকের ক্লাস 4, যেখানে আমরা সন্ধ্যা ভাষা থেকে একটি প্রশ্ন আলোচনা করব। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, এই প্রশ্নটির বিস্তারিত আলোচনা। চর্যাপদের পদ সংখ্যা সম্পর্কে আলোচনা করব এবং চর্যাপদের পদকর্তা সম্পর্কে আলোচনা করবই, এবং এই পদকর্তাদের সম্মানজনক কিছু উপাধি সম্পর্কে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক আমাদের আপকামিং ক্লাস, যেখানে 5ম ক্লাস হবে, যেখানে আমরা চর্যাপদের সমাজ জীবন সম্পর্কে আলোচনা করব। আর এই 5টা ক্লাসেই কিন্তু আমরা সম্পূর্ণ যে সিরিজ 2 সেটা কিন্তু আমরা কভার করতে চলেছি। এই 5টা ক্লাসেই আমাদের সিরিজ 2 আমরা সম্পূর্ণ করব, অর্থাৎ চর্যাপদের কনসেপ্ট, প্রশ্ন, উত্তর সব কিন্তু এই 5টা ক্লাসের মধ্যেই আমরা শেষ করলাম। তো পরবর্তীতে আমরা একটু দেখে নেওয়া যাক নিচের কিছু তথ্য। নিউ সিরিজ নাম্বার 1। তো সিরিজ নাম্বার 1-এর সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে, যেখানে আমরা টপিক হিসাবে নির্বাচন করেছি পাঠ্যসূচির অন্তর্গত ক অর্থাৎ বাংলা সাহিত্যের যুগ বিভাগ। আর এই সিরিজটাকেও কিন্তু আমরা যথারীতি 5টা ক্লাসে বিভক্ত করে কিন্তু সম্পন্ন করেছি, অর্থাৎ এক একটা ক্লাসে এক একটা যুগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অবশ্যই এই নিউ সিরিজ অর্থাৎ সিরিজ নাম্বার 1 অর্থাৎ
বাংলা সাহিত্যের যুগ বিভাগ, এই যে সম্পর্কিত ক্লাসগুলি আমি লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো শুরু করছি আমাদের আজকের ক্লাস, চতুর্থ ক্লাস। আর আজকের এই ক্লাসটির প্রথমেই আমরা আলোচনা করব চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন। তো কি বলছে দেখে নেওয়া যাক। সন্ধ্যা শব্দটি চর্যাচর্য বিনিশ্চয় ও স্বরজবজ্যের দোহাকোষের টিকায় কিন্তু পাওয়া যায়। পরবর্তী প্যারা দিয়ে আমরা লিখব, সন্ধ্যা শব্দের অর্থ সম্বন্ধে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় লিখেছেন, সন্ধ্যা ভাষার মানে আলো আঁধারি ভাষা, কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় আবার খানিক বোঝা যায় না। অর্থাৎ এই সকল উঁচু অঙ্গের ধর্মকথার ভেতরে একটা অন্য ভবের কোথাও কিন্তু আছে। পরবর্তীতে আমরা একটু প্যারা করে লিখব, পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের মতে সন্ধ্যা ভাষার অর্থ সন্ধ্যা নামে প্রসিদ্ধ দেশের ভাষা। ঠিক আছে, প্রাচীন আর্যবর্ত ও আসল বঙ্গদেশে বা বঙ্গদেশ এই উভয়ের মধ্যবর্তী প্রদেশের নাম সন্ধ্যাদেশ। এই সন্ধ্যাদেশের ভাষা সান্ধ্য নামে পরিচিত। আবার প্যারা করে লিখব, বুনুর্ফ সন্ধ্যা ভাষার অর্থ বলেছেন, অর্থাৎ বিভিন্ন লোকের মানুষের মতে বিভিন্ন যে সন্ধ্যা ভাষার যে ব্যাখ্যা সেটা কিন্তু আমরা আলোচনা করছি। বুনুর্ফ সন্ধ্যা ভাষার অর্থ বলেছেন প্রহেলিকাময় বাক্যলাভ। কান সাহেব এর অর্থ করেছেন কি করেছেন, রহস্য। তারপরে আমরা ম্যাক্স মুলার কি বলেছেন সেটা একটু দেখে নেব। তো ম্যাক্স মুলার করেছেন বা ম্যাক্স মুলার বলেছেন প্রচ্ছন্ন উক্তি। তো এই সমস্ত কিন্তু সন্ধ্যা ভাষা সম্পর্কে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মত সম্পর্কে আমরা জানতে পারি। নিচে আসলে আমরা চর্যাপদের পদসংখ্যা সম্পর্কে আলোচনা করব। তো চর্যাপদের পদসংখ্যা হিসেবে আমরা 50খানা পদসংখ্যা ছিল সেই বিষয়ে জানব। তো চর্যাপদের পদভাষা আমাদের পরবর্তী পয়েন্ট হবে। কি বলছে, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে 50টি পদ ছিল বা 50টি পদ ছিল। ডাক্তার সুকুমার সেন ও অন্যান্যদের মতে চর্যাপদে মোট 51টি পদ ছিল। সর্বমোট পদ আবিষ্কৃত হয়েছে 46টি। অন্য পদগুলো নষ্ট হয়ে যাওয়ায় পাঠ উদ্ধার করা সম্ভব হয়নি। বাকি যে পদগুলো ছিল সেগুলি নষ্ট হয়েছে, তাদের পাঠ যে উদ্ধার সেটা কিন্তু সম্ভব হয়নি। চর্যাপদের প্রতিটি পদে 10টি করে চরণ ছিল। 23 নম্বর পদটি আংশিক আকারের উদ্ধার করা হয়েছে। এছাড়া 24, 25 এবং 48 নম্বর পদগুলো পাওয়া যায়নি। তো প্রত্যেকটা পদ সম্পর্কে আলোচনা করলাম, প্রত্যেকটা পদের বিভিন্ন গুরুত্ব, বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। কতগুলো পদ ছিল, কোন কোন পদের কীরকম বৈশিষ্ট্য, যেমন আমরা 24, 25 এবং 48 নম্বর পদগুলো যে পাওয়া যায়নি সেটাও কিন্তু এখানে আমরা জানতে পারলাম। এবং চর্যাপদের পদে কতটি করে চরণ ছিল সেটাও আমরা জানতে পারলাম, 10টি করে কিন্তু চরণ ছিল। এবার আমাদের আলোচনার বিষয় হবে চর্যাপদের পদকর্তা সম্পর্কে। তো কি বলছে একটু দেখে নিচ্ছি। চর্যাপদের পদকর্তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন কবি ছিলেন। ডক্টর সুকুমার সেনের মতে 24 জন কবি ছিলেন। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে একটু আলাদা এবং ডক্টর সুকুমার সেনের মতে একটু আলাদা। তো কোনো ব্যাপার না, দুটোকে আমাদের পড়তে হচ্ছে, কিন্তু এটা মনে রাখতে হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন এবং ডক্টর সুকুমার সেনের মতে 24 জন। এটা গুলিয়ে ফেললে কিন্তু হবে না। এবার যে 23 জন আর 24 জন তাদের কিন্তু আমাদের নামগুলো জানতে হবে। তো 24 জন কবির মধ্যে আমরা এখানে স্পেশালি 24টা কবির সম্পর্কে জানতে পারবো। তো 24 জন কবির নামগুলো এখানে 1 নম্বরে লুইপা, তারপরে হচ্ছে কুকুরিপা, তারপর হচ্ছে বিরুয়া, 4 নম্বরে হচ্ছে গুন্ডুরি। তো প্রত্যেকটা এখানে কিন্তু নাম 24 জনের নাম উল্লেখ করা রয়েছে। তোমরা খাতায় সুন্দর করে কিন্তু সাজিয়ে এই বিষয়টাকে উপস্থাপন করে কিন্তু লিখে নেবে। ক্লিয়ার? পরবর্তীতে আমাদের পদকর্তাদের নামের শেষে যে সম্মানসূচক পা, যেমন আমরা পাগুলো পাই, এটা মানে সম্মানের দ্বারা কিন্তু সম্মানের সহিত কিন্তু এটাকে ব্যবহার করা হয়। তো পদকর্তার নামের শেষে যে সম্মানসূচক পা যোগ করা হতো সেগুলো এখানে আমরা আলোচনা করব। তো কি বলছে এখান থেকে চর্যাপদের প্রাচীনতম কবি বলা হয় শবরী পাখি। এখানে দেখো পা উচ্চারণ, ঠিক আছে, কারণ তিনি কবিদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন। তার মানে সব থেকে প্রাচীন এবং কবিদের মধ্যে যতগুলো কবি ছিল তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন, তার জন্যই কিন্তু প্রাচীনতম কবি হচ্ছে এই শবরী পা। তাকেই কিন্তু প্রাচীনতম কবি হিসেবে আখ্যা দেওয়া হয়। পরবর্তী চর্যাপদের আদি কবি বলা হয় লুইপাকে। তাহলে চর্যাপদের আদি কবি, চর্যাপদের প্রাচীনতম কবি, এগুলো কিন্তু আমরা জানতে পারছি। লুইপাকে
কারণ তিনি চর্যাপদের প্রথম পদ রচনা করেন। চর্যাপদের প্রথম পদ রচনা করার জন্যই কিন্তু লুইপাকে চর্যাপদের আদি কবি বলা হয়। আর চর্যাপদের সবথেকে বয়োজ্যেষ্ঠ ছিলেন জন্যই কিন্তু শবরীপাকে চর্যাপদের প্রাচীনতম কবি বলা হয়। পরবর্তীতে কি রয়েছে, চর্যাপদের আধুনিকতম কবি ছিলেন ভুসুকুপা। ঠিক আছে, তিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেছিলেন কাহুপা। তিনি মোট 13টি পদ রচনা করেছিলেন। এই কারণে কাহুপাকে চর্যাপদের শ্রেষ্ঠ কবি বলা হয়। শ্রেষ্ঠ আর জ্যেষ্ঠ কিন্তু একটু আলাদা। শ্রেষ্ঠ কারণ সবথেকে তিনি বেশি পদ রচনা করেছেন, জ্যেষ্ঠ হচ্ছে সবথেকে যার বয়স বেশি। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো কমেন্ট বক্সে দেখো সবার জন্য খোলা, সেখানে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো এবং এই ভিডিওটির কোন কোন বিষয়গুলি তোমাদের ভালো লেগেছে, কোন কোন বিষয়গুলি ভালো লাগেনি, পরবর্তী কোন কোর্সের কোন বিষয় নিয়ে আপডেট চাই, অবশ্যই এটা কমেন্ট বক্সে তোমাদের জানাতে হবে। আর দেখো ডেসক্রিপশন বক্সে এর আগের সাজেশনের লিঙ্কগুলো পেয়ে যাবে, সেখান থেকে চেক করে নেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।